হ্যালো, স্বাগত জানাচ্ছি বিবিসি মিডিয়া অ্যাকশন লার্নিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম উৎপল, আর আমার সাথে আছেন এই ভদ্রলোক, ওনার নামও উৎপল। হ্যালো, আর আমাদের চেহারাও কিন্তু একরকম। ঠিক বলেছেন। তো আমরা আজকে কথা বলবো সেফগার্ডিং নিয়ে। সেফগার্ডিং হলো আমাদের কারণে বা আমাদের করা কোনো নিউজের কারণে যেন কারো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা। আমরা তো মানুষের উপকারের জন্য নিউজ করি, ক্ষতির জন্য তো করি না। হ্যাঁ, সার্বিকভাবে আমরা মানুষের উপকারের জন্যই নিউজ করি। এমনকি সেফগার্ডিংয়ের কিছু ভালো চর্চাও আমরা করি। যেমন ধরুন, ধর্ষণের শিকার কারো নাম পরিচয় আমরা সচেতনভাবে প্রকাশ করি না, এটাও এক ধরনের সেফগার্ডিং। হ্যাঁ, তারা যেন আবারও সামাজিকভাবে লাঞ্ছনার শিকার না হন সেজন্যই আমরা সেটা করি না। ঠিক তাই। আবার আমাদের অজান্তেই কখনো অন্যের ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ধরেন, পাওয়ারফুল কারো বিরুদ্ধে কেউ অভিযোগ করলে এবং অভিযোগকারীর নাম পরিচয় প্রকাশ পেলে তিনি হয়তো বিপদে পড়তে পারেন। কিংবা আমরা হয়তো কোনো একটা পাবলিক প্লেসের ছবি তুলছি বা পার্কে স্টোরি করতে গিয়ে সেখানে বসে থাকা দুজন মানুষ বা কোনো যুগলের ভিডিও বা ছবি তুললাম, তারা হয়তো জানতেও পারলেন না। ওই স্টোরি প্রচারিত হওয়ার পর তারা হয়তো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন। হ্যাঁ, বিষয়টা খুবই অস্বস্তিকর, আর এরকম ঘটেছেও আগে। আচ্ছা ভাই, আমার ধারণা ছিল সেফগার্ডিং মানে শুধুমাত্র নারী এবং শিশুরা যাতে ঝুঁকিতে না পড়ে সেই বিষয়টা লক্ষ্য রাখা। বিষয়টা কি আসলে এরকম না? ব্যাপারটা একদমই তা না। সেফগার্ডিং আসলে সবার জন্য, নারী ও শিশু তো অবশ্যই। কিন্তু একটা সংবাদ করার সময় সতর্কতা অবলম্বন না করলে শুধু যে নারী বা শিশুরাই ঝুঁকির মুখে পড়তে পারেন তা নয়, বরং নানা পরিস্থিতিতে যে কেউই ঝুঁকি বা ক্ষতির মুখে পড়তে পারেন। এটা হতে পারে যাকে নিয়ে বা যাদের জন্য সংবাদটি করা হচ্ছে তাদের ক্ষতি হওয়ার ঝুঁকি, হতে পারে যিনি সংবাদটি করছেন সেই সংবাদকর্মীর ঝুঁকি, অথবা হতে পারে পুরো প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি। তাই সবার জন্য সুরক্ষা নিশ্চিত করাই সেফগার্ডিং। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠানে এই ধরনের নীতিমালা নেই তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? দেখুন, লিখিত আকারে কোনো নীতিমালা না থাকলেও প্রতিটি প্রতিষ্ঠান এবং মিডিয়া হাউসের নিজস্ব মূল্যবোধ আছে। আছে অলিখিত কিছু নিয়ম মেনে চলার চর্চা, যেন কারো কোনো ক্ষতি না হয়। আর পুরো প্রতিষ্ঠানের সুনামের বিষয়টি তো তারা মাথায় রাখেনি। এক কথায় যদি বলি, সেফগার্ডিং হলো শিশু থেকে শুরু করে সংবাদের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে এমন সকল ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা, সংবাদকর্মী হিসেবে যারা কাজ করেন তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা। আচ্ছা, একটু বুঝিয়ে বলেন তো ভাই, কারা এবং কিভাবে আমার কারণে ঝুঁকির মধ্যে পড়তে পারে? হ্যাঁ, বলছি উৎপল ভাই। প্রথমেই বলি বয়সের কারণে ঝুঁকির বিষয়টা নিয়ে। শিশু বা বয়স্ক ব্যক্তিদের নিয়ে যখন আমরা কাজ করি তখন বাড়তি খেয়াল রাখতে হবে যেন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তারা কোনো অসুবিধা বা অবহেলার মুখে না পড়েন, কিংবা প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে তাদের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। একইভাবে জেন্ডারের কারণে ঝুঁকি, বিশেষ করে মেয়েরা প্রায় বেশি ঝুঁকিতে থাকেন। তবে ছেলে, মেয়ে বা যে কোনো জেন্ডারের মানুষ হোক না কেন, তিনি তার জেন্ডারের কারণে বাড়তি কোনো অসুবিধায় পড়ছেন কিনা আমার কন্টেন্টে সেদিকটা নিয়ে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তার মানে এটা শুধুমাত্র আমাদের কন্টেন্ট আর নিউজের ক্ষেত্রেই না? শুধু কন্টেন্ট বা নিউজের ক্ষেত্রে না, ছেলে, মেয়ে বা যে কোনো জেন্ডারেরই হোক না কেন, আমাদের কোনো সহকর্মী কোনো ধরনের অবহেলার শিকার হচ্ছেন কিনা বা তিনি কোনো ধরনের শারীরিক বা মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন কিনা সেদিকে লক্ষ্য রাখাও সেফগার্ডিংয়ের গুরুত্বপূর্ণ একটি দিক। ওকে, এটা ক্লিয়ার। তারপর, শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে কেউ যেন কোনো অবহেলার শিকার না হন সেদিকে খেয়াল রাখা, এটা তো অবশ্যই। কিন্তু এছাড়াও যারা বিভিন্ন কারণে ভিকটিম হন তাদের ক্ষেত্রে কেউ যদি পাচারের শিকার হন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট কোনো দুর্ঘটনায় পড়েন, যদি দরিদ্র হন কিংবা শিক্ষা বা অন্য কোনো কারণে পিছিয়ে থাকেন, তাহলে তাদেরকেও কিন্তু আমরা এমনভাবে উপস্থাপন করতে পারবো না যা তাদের জন্য অসম্মানের হয়। এছাড়া কেউ যদি কোনো ভায়োলেন্সের শিকার হন, তাহলে তার সুরক্ষা নিশ্চিত করা এবং এমন কিছু না করা যাতে আমার আচরণ বা সংবাদের কারণে উনি আরও ক্ষতির মুখে পড়েন। হ্যাঁ, তা ঠিক, এটাও মাথায় রাখতে হবে। এছাড়াও কাউকে যেন তার জাতিসত্তা, ধর্ম, শারীরিক কোনো বৈশিষ্ট্য বা কোনো একটি বিশ্বাসের কারণে বৈষম্যমূলকভাবে উপস্থাপন করা না হয় সেটি নিশ্চিত করাও সেফগার্ডিংয়ের কাজ। ভাই, তাহলে এইসব মানুষদের সাথে আমরা কিভাবে কাজ করব? নিউজে তো তাদেরকে অন্তর্ভুক্ত করতেই হবে, তাদেরকে নিয়ে আমরা অবশ্যই কাজ করব, কিন্তু সেজন্য কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি ভাই,
তাদের সাথে কাজ করার সময় আমরা কি কি বিষয় মাথায় রাখবো বলছি। প্রথমেই লক্ষ্য রাখতে হবে কেউ যেন অন্যায় আচরণ বা অ্যাবিউজের শিকার না হন। অনেকভাবেই একজন মানুষ অন্যায় আচরণ বা অ্যাবিউজের শিকার হতে পারেন। আমি একটু পয়েন্ট আকারে বলি। প্রথমেই আসি শারীরিক নিপীড়নের প্রসঙ্গে। একজন ব্যক্তিকে কোনোভাবে আঘাত করা বা আঘাতের হুমকি দেওয়া হলো শারীরিক নিপীড়ন। সেটা কোনো কন্ট্রিবিউটর মানে যিনি বা যারা আমাদের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বা আমাদের সহকর্মী যেই হোক না কেন। তার মানে শারীরিক বল খাটিয়ে কিছু করা যাবে না, তাই তো? সেটা তো যাবেই না। কোনো অংশগ্রহণকারী বা সহকর্মীকে জোর করে কোনো কাজ করানোর চেষ্টা করাটাও কিন্তু এক ধরনের শারীরিক নিপীড়ন। ওকে, আর মানসিক নিপীড়ন? মানসিক নিপীড়ন কাউকে তার শারীরিক অবস্থা বা অন্য কোনো বৈশিষ্ট্যের কারণে বিশেষ নামে ডাকা যা তার আত্মসম্মানে আঘাত হানে, এমন কাজগুলি কিন্তু মানসিক নিপীড়নের ভেতরে পড়ে। ওয়েট, আমাদের অফিসে দুইজন করিম আছে। এর মধ্যে একজনকে মোটা করিম বলি, আরেকজনকে শুকনা করিম বলি। এটা তো ভালোবেসেই বলি, তাই না? এই জাতীয় নামে কাউকে ডাকা, কাউকে নিয়ে মজা করা, কাউকে ভয় দেখানো বা অন্যদের থেকে জোর করে আলাদা করে রাখা, এসবই হলো মানসিক নিপীড়ন। আপনাকে কেউ এরকম করে ডাকলে আপনার কেমন লাগবে? সত্যি কথা বলতে নিজের কাছে ভালো লাগে না। ওকে, এরপর হলো অবহেলা বা নেগলেক্ট। কোনো ব্যক্তিকে যদি তার বেসিক নিডস যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ ইত্যাদি না দেওয়া হয়, তাহলে এটাকে আমরা অবহেলা হিসেবে গণ্য করতে পারি। আবার কেউ একটা কাজ করতে যেয়ে যদি যথেষ্ট দিক নির্দেশনা না পান, তাহলে তিনিও কিন্তু এক ধরনের অবহেলার শিকার। আচ্ছা, অনেক সময় তো অফিসে বসরা কাউকে কাজ না দিয়ে শাস্তি হিসেবে বসিয়ে রাখে, সেটাও কি তাহলে অবহেলা বলে গণ্য হবে? অবশ্যই। আবার ধরুন যাদের সাথে কাজ সেই কন্ট্রিবিউটরদেরকেই না জানিয়ে চলে আসলাম, বা টানা শুটিংয়ের মধ্যে খাওয়ার সময়ও কাউকে খেতে দিলাম না, সহকর্মীদের কোনো প্রাপ্য থেকে বঞ্চিত করলাম, বা কাজের সময় কোনো বৃদ্ধ বা শিশুর যে যত্নটা প্রয়োজন ছিল সেটা নিশ্চিত করলাম না। এসব কিছুই কিন্তু অবহেলা। বুঝতে পেরেছি, অনেক বিষয় আসলে মাথায় রাখতে হবে। শেষ হয় নাই ভাই, আরো অনেক কিছু বাকি আছে। আর কি বাকি ভাই? আরো 3টা গুরুত্বপূর্ণ বিষয়: যৌন নিপীড়ন, ডিজিটাল নিরাপত্তা এবং কনসেন্ট বা সম্মতি। প্রথম 2টার বিষয়ে মোটামুটি ধারণা আছে, কিন্তু কনসেন্টটা কি? কনসেন্ট হলো যার ইন্টারভিউ বা ছবি আমি নিতে চাই, প্রথমেই আমাকে তার সম্মতি নিতে হবে। মানে কাজটি কোথায় কিভাবে দেখানো হবে, তিনি অংশগ্রহণ করতে রাজি কিনা সেটা জেনে নিতে হবে। সেটা কারো সাক্ষাৎকার নেয়ার ক্ষেত্রেই হোক অথবা ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রেই হোক। আর 18 বছরের নিচে হলে অবশ্যই তার অভিভাবকের কাছ থেকে কনসেন্ট নিতে হবে। এছাড়া আমার সহকর্মীর সাথে আচরণের ক্ষেত্রেও কনসেন্ট বা সম্মতির বিষয়টা মাথায় রাখতে হবে। এইবার বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, চলেন একটা ব্রেক নিয়ে আবার শুরু করি। হ্যাঁ, সেটা নেওয়া যেতে পারে। তাহলে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আসলে সেফগার্ডিং এত বড় একটা বিষয়, অল্প কথায় শেষ করা মুশকিল। মোট কথা আগেও বলেছি, আমার কোনো আচরণ বা কাজের মাধ্যমে যেন কোনো কন্ট্রিবিউটর, সহকর্মী বা আমার প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করাই হলো সেফগার্ডিং। আর সেফগার্ডিং নিশ্চিত করাটা কিন্তু কারো একার দায়িত্ব নয়। প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সকল কর্মী মিলে সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং কোনো কারণে যদি সেফগার্ডিং বিঘ্নিত হয়, তাহলে সেটি সাথে সাথে আমার ডিরেক্ট লাইন ম্যানেজারকে জানাতে হবে। এবং এই সম্পর্কিত কোনো অনুসন্ধান হলে সেখানে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে। শেষ একটা প্রশ্ন উত্তল ভাই, বলেন। আচ্ছা, যদি আমার লাইন ম্যানেজারই করে থাকে, তাহলে তার লাইন ম্যানেজারকে জানাতে হবে, অথবা প্রতিষ্ঠানের অন্য কেউ যাকে বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাকে বলতে পারেন। ওকে, ক্লিয়ার। তো আমরা আপাতত একটা ব্রেক নিচ্ছি। পরের ভিডিওতে আমরা কথা বলবো যৌন নিপীড়ন, কনসেন্ট বা সম্মতি আর ডিজিটাল নিরাপত্তা নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।